আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তোমরা সকলেই অবগত আছো, বহির্বিশ্বের মতো আমাদের দেশেও করোনা মহামারী এর কারণে আগামী 17ই মার্চ থেকে গত 17ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুর্যোগকালীন এই সময়ে তোমাদের যেন শিক্ষা পাঠদানে কোনো ব্যত্যয় না ঘটে, সেজন্য চাঁদপুর জেলা শিক্ষা অফিসার জনাব কামাল হোসেন স্যারের উদ্যোগে চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলে আয়োজন করা হয়েছে এবং এই সদর ভার্চুয়াল স্কুলে বিভিন্ন পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। সেই সুবাদে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলের প্রতিষ্ঠাতা, অ্যাডমিন এবং মডারেটরদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয় নিয়ে আলোকপাত করব। আমাদের অধ্যায় পরিচিতি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে অসংখ্য উপাদান দেখতে পাচ্ছি। এই সকল উপাদানের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন সংঘটিত হচ্ছে। যেমন আমরা কাঁচা আম খাই, কাঁচা আমটি আবার পাকলে পাকা আম খেতে পারি। এখন দুধ থেকে দই তৈরি করে আমরা খাচ্ছি। যদি কখনো এরকম ঘটতো যে আম পাকছে না অথবা আমরা দধি খেতে পারছি না, দধি তৈরি করার চেষ্টা করছি কিন্তু দধি হচ্ছে না, শরবত খাচ্ছ, চিনি মেশাচ্ছ কিন্তু চিনি পানীয়টা মিষ্টি লাগছে না, তাহলে কি ঘটতো? মাধ্যাকর্ষণ শক্তি আমাদের কাজ করছে না। এই রকমের অসংখ্য কিছু প্রতিনিয়ত আমরা বলতে পারি। এই ধরনের তিক্ততার সম্মুখীন কি আমরা কখনো হয়েছি? না শিক্ষার্থীরা, এই ধরনের তিক্ততার সম্মুখীন আমরা কখনো হইনি। তাহলে এখানে আসলে কি ধরনের ঘটনা ঘটছে তোমরা কি অনুধাবন করতে পারছো? এই সকল বস্তু বা পদার্থ বা উপাদানের মধ্যে একটা পরিবর্তন কাজ করছে। তাহলে আমাদের আজকের পাঠ পরিচিতি হচ্ছে পদার্থের পরিবর্তন ও বিক্রিয়ার শ্রেণীবিভাগ। আমরা এতক্ষণ যাবৎ যে পদার্থের পরিবর্তন নিয়ে বিভিন্ন পদার্থের পরিবর্তন সম্পর্কে বললাম, এই সকল পরিবর্তনগুলোকে মোটামুটি ভাবে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ভৌত পরিবর্তন, আরেকটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। পদার্থের পরিবর্তন দুই ভাগে বিভক্ত, এক ভৌত পরিবর্তন দুই রাসায়নিক পরিবর্তন। আমরা দেখি বরফ তিনটা অবস্থায় থাকে: বরফ, পানি এবং জলীয় বাষ্প। এটা তোমরা নিচু ক্লাসেও পড়ে এসেছ বিগত শ্রেণীগুলোতে। বরফ তার অবস্থার পরিবর্তনের মাধ্যমে তরল অবস্থায় রূপান্তরিত হয় পানি, এবং পানি তার আরেকটা অবস্থা হচ্ছে জলীয় বাষ্প। তাহলে এই যে তিনটা অবস্থার দেখা গেল, এটা এক ধরনের ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তনের সংজ্ঞাটা কি? আসলে ভৌত পরিবর্তন বলতে আমরা বুঝতে পারি যে কোনো পদার্থের যদি কোনো শুধুমাত্র বাহ্যিক পরিবর্তনটা ঘটে, তার অভ্যন্তরীণ কোনো পরিবর্তন না ঘটে, সংযুতির কোনো পরিবর্তন না ঘটে, প্রাথমিকভাবে মৌলগুলো যে সকল উপাদান দ্বারা, পদার্থগুলো যে সকল উপাদান দ্বারা গঠিত ছিল
পরবর্তীতেও পরিবর্তনের পরেও ঠিক ওই উপাদানগুলোই সংযুতি একই রকম থাকে, তাহলে সেই পরিবর্তনটা হচ্ছে ভৌত পরিবর্তন। যেমন আমরা বললাম বরফ, বরফ থেকে পানি পাই আমরা, পানি থেকে আবার জলীয় বাষ্প পাওয়া যায়। এই যে একটা পরিবর্তন, পরস্পরের রূপান্তর ঘটা সম্ভব। এই রূপান্তরটি বা পরিবর্তনটি এটা হচ্ছে ভৌত পরিবর্তনের একটি জলজান্ত উদাহরণ, এবং আমরা এটা অহরহ দেখে যাচ্ছি। এই রকমের আরো কিছু ভৌত পরিবর্তন রয়েছে, সেগুলো কি? যেমন একটি বড় কাগজের টুকরো, সেটাকে আমরা ছিঁড়ে ছোট ছোট কাগজের টুকরায় পরিণত করলাম, তাহলে কাগজটা যে উপাদান দিয়ে তৈরি ছিল সেটা ছোট কাগজের উপাদান বড় কাগজের উপাদান সম্পূর্ণ একই, শুধুমাত্র কাগজের আকার বা সাইজ পরিবর্তন হয়েছে। তাহলে এই পরিবর্তনটাও ভৌত পরিবর্তনের বর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আরেক ধরনের পরিবর্তন আছে রাসায়নিক পরিবর্তন। এই পরিবর্তনটা হচ্ছে বাহ্যিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি পদার্থের মধ্যে তার অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন এবং মৌলের উপাদানসমূহের সংযুতি পরিবর্তন ঘটে। যেমন এখানে একটা যৌগ লিখেছি, সেটার নাম হচ্ছে চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি ভাঙি, তাহলে ভাঙ্গন ঘটালে কি ঘটবে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, অর্থাৎ এখানে দুইটি আলাদা আলাদা পদার্থ সৃষ্টি হলো। একটি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা চুন, আরেকটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এখানে মৌলসমূহ একই, মানে এই যৌগের ভিতরে ক্যালসিয়াম, অক্সিজেন এবং কার্বন তিনটি মৌল দ্বারা গঠিত, আর এখানে দুটি আলাদা আলাদা যৌগ গঠন হয়েছে এবং এদের সংযুতি। এই যৌগে ক্যালসিয়ামের পরিমাণ, শতকরা পরিমাণ যা এই যৌগে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ তা নয়, এখানে পরিমাণের একটা পার্থক্য দেখা যায়। ঠিক একইভাবে এই যৌগে কার্বনের পরিমাণ যা, এখানেও কার্বনের পরিমাণ তা নয় শতকরা ভাবে। যদি আমরা হিসেব নিকাশ করি, তোমরা ষষ্ঠ অধ্যায়ে নিশ্চয়ই এই সংযুতি হিসাবগুলো শিখেছ। সংযুতি বের করলে দেখা যাবে বিক্রিয়কের প্রত্যেকটা মৌলের সংযুতি আর উৎপাদ যৌগ সমূহের প্রতিটি মৌলের সংযুতি আলাদা আলাদা। তাহলে এখানে অভ্যন্তরীণ কিছু চেঞ্জ হয়েছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে বাহ্যিক অবস্থারও পরিবর্তন হয়েছে। বাহ্যিক অবস্থার পরিবর্তন বলতে এখানে ক্যালসিয়াম কার্বনেট, এটা ছিল এক প্রকারের চুনাপাথর, এটা কঠিন যৌগ। এখানে দুইটি আলাদা যৌগ সৃষ্টি হয়েছে, এর মধ্যে একটি আছে গ্যাস, আরেকটি আছে কঠিন যৌগ। তাহলে বাহ্যিক অবস্থার পরিবর্তন পাশাপাশি অভ্যন্তরীণ পরিবর্তন, এই দুই রকম পরিবর্তনের ফলে এই পরিবর্তনটার নাম আমরা দিতে পারি রাসায়নিক পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পদার্থের যেই ধরনের পরিবর্তনই ঘটুক না কেন, সেটা ভৌত বা রাসায়নিক, উভয় পরিবর্তনের ক্ষেত্রেই এই যে আমাদের তাপের বিষয়টা সংশ্লিষ্ট, তাপ আদান প্রদান ঘটে। এই ক্ষেত্রে তাপের আদান প্রদান হয়ে থাকে, তাপের আদান প্রদান ঘটে। কোন পদার্থ তাপ শোষণ করে নেয়, কোন পদার্থ তাপ ছেড়ে দেয়। এই আদান প্রদান বা শোষণ এবং বিকিরণের মধ্য দিয়ে পরিমাণটাকে আমরা ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা প্রকাশ করে থাকি? ডেল্টা এইচ, এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ একটা পরিবর্তন বা একটা বিক্রিয়ায় সাধারণত কি পরিমাণ তাপ শোষিত হয়েছে বা কি পরিমাণ তাপ ছেড়ে দিয়েছে বা উৎপন্ন হয়েছে, তার উপরে ভিত্তি করে এই ডেল্টা এইচ এর মান নির্ণয় করা হয় এবং সেটাকে ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করা হয়।
তো এবার আমরা আসি বিক্রিয়ার শ্রেণী বিভাগ। বিক্রিয়াটা ঘটতে হলে এখানে যত প্রকারের বিক্রিয়া ঘটে, বিক্রিয়াগুলোকে সাধারণত রাসায়নিক বিক্রিয়া সমূহকে তিনটা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে বিক্রিয়ার দিক, দ্বিতীয়টি হচ্ছে তাপের পরিবর্তন এবং তৃতীয়টি হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। এই তিনটি দিকের উপর ভিত্তি করে, মানে তিনটি বিষয়ের উপর নির্ভর করে একটি রাসায়নিক বিক্রিয়াকে শ্রেণী বিভাগ করা হয়। সকল রাসায়নিক বিক্রিয়ায় কোনো না কোনো ভাবে এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। আমরা সাধারণত আজকে বিক্রিয়ার দিক এবং তাপের পরিবর্তন নিয়ে আলোচনা করব। বিক্রিয়ার দিক, একটা বিক্রিয়া কোন দিকে ঘটিত হবে, সেটা কি অগ্রগামী হবে না পশ্চাৎগামী হবে, সেটা কি সামনের দিকে অগ্রসর হবে নাকি পিছন দিকে অগ্রসর হবে নাকি উভয় দিকে সংঘটিত হবে, তার উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। শিক্ষার্থীরা, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি একমুখী বিক্রিয়া, অপরটি উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া আমরা সাধারণত কোনটিকে বলবো? যে বিক্রিয়া শুধুমাত্র একদিকে সংঘটিত হয়। একদিকে বলতে তার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, সেই বিক্রিয়াটাই আমরা বলবো একমুখী বিক্রিয়া। একমুখীর বাস্তব উদাহরণ আমরা অহরহ অসংখ্য দেখে থাকি। যেমন তুমি সোজা উপর থেকে, তোমার বাসার ছাদের থেকে যদি একটি ইট ছেড়ে দাও, তাহলে ইটটি সোজা নিচের দিকে আসবে। তাহলে এই ইটটি কি কখনো আর উপরে যাবে যদি আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি? না, যাবে না। তাহলে এটা কোন দিকে পরিবর্তনটা ঘটলো? একমুখী পরিবর্তন ঘটেছে এখানে। আবার গাছ থেকে আমটা পড়লে সেটা শুধুমাত্র নিচের দিকেই আসবে। তাহলে এই ধরনের পরিবর্তনগুলো হচ্ছে একমুখী পরিবর্তন। একইভাবে রাসায়নিক বিক্রিয়ায়ও, মানে বিক্রিয়ক পদার্থ সমূহ শুধুমাত্র উৎপাদে পরিণত হলে সেটাকে আমরা, ওই বিক্রিয়াকে বলবো একমুখী বিক্রিয়া। উদাহরণস্বরূপ, একটু আগে আমরা যে বিক্রিয়া লিখেছি ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা ভাঙন প্রক্রিয়া ঘটাই, তাহলে আমাদের ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই বিক্রিয়াটা হচ্ছে একমুখী বিক্রিয়া। কেন একমুখী? কারণ একমুখী ভাবে বিক্রিয়াটা সংঘটিত হয়েছে। ক্যালসিয়াম কার্বনেট ভেঙেছে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড হয়েছে। অবশ্য এই বিক্রিয়াটি খোলা পাত্রে সংঘটিত করতে হবে। খোলা পাত্রে যদি আমরা এই বিক্রিয়াটা ঘটাই, তাহলেই বিক্রিয়াটি হবে একমুখী। কেমন? এবার আমরা আসি উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া বলতে যে বিক্রিয়া সামনের দিকে এবং পিছন দিকে একই সাথে চলমান থাকে, তাহলে সেই বিক্রিয়াকে বলবো আমরা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া দেখা যায় এবং পশ্চাৎমুখী বিক্রিয়াও দেখা যায়। প্রথমে বিক্রিয়ক পদার্থ ভেঙে বা বিক্রিয়ক পদার্থ থেকে উৎপাদে পরিণত হয়। কিছুক্ষণ পর আবার সেই উৎপাদ সমূহ একত্রিত হয়ে পুনরায় বিক্রিয়কের দিকে, অর্থাৎ পিছন দিকে ডাইভার্ট হয়।
এই ধরনের কোনো বিক্রিয়া যদি আমরা দেখি তাহলে সেই বিক্রিয়াগুলোকে আমরা বলতে পারবো উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটাই আমরা যদি বদ্ধ পাত্রে সংঘটিত করি তাহলে কি করবে? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। পাত্রের মুখ যদি বন্ধ থাকে তাহলে এই বিক্রিয়াটা তখন আর একমুখী থাকবে না। কারণ কি? বিক্রিয়াটা হয়ে যাবে উভমুখী। এখন উভমুখী বিক্রিয়াকে আমাদের উভয় দিকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়, এইভাবে তীর চিহ্ন দিতে হয়। এখন বিক্রিয়াটা উভমুখী কেন? বদ্ধ পাত্রে কেন উভমুখী আর খোলা পাত্রে কেনই বা একমুখী? খেয়াল করো, বিক্রিয়ায় উৎপাদ হিসেবে কি তৈরি হয়েছে? একটি হচ্ছে কঠিন পদার্থ, অপরটি হচ্ছে গ্যাসীয় পদার্থ। আমরা জানি গ্যাসের ধর্ম হচ্ছে উড়ে চলে যাওয়া। তাহলে পাত্রটি যদি খোলা থাকে তাহলে বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার সাথে সাথে পদার্থটি উড়ে চলে যাবে, গ্যাসীয় পদার্থটি উড়ে চলে যাবে। ফলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডকে পাবে না। বিক্রিয়ার পরিবেশে কার্বন ডাই অক্সাইড থাকবে না, মানে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে আর বিক্রিয়া করতে পারছে না। আর যেহেতু বিক্রিয়া করতে পারছে না, বিক্রিয়াটি আর পিছন দিকে অগ্রসর হবে না। তাহলে খোলা পাত্রে বিক্রিয়াটি ঘটালে আমার বিক্রিয়াটি হবে একমুখী বিক্রিয়া। কিন্তু যখনই আমরা বদ্ধ পাত্রে ঘটাবো, কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ার পাত্র বা পরিবেশেই অবস্থান করবে। ফলে কিছুক্ষণ পরেই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস এরা আবার একত্রিত হয়ে পিছন দিকে অগ্রসর হবে, অর্থাৎ চুনাপাথরে রূপ নেবে। তাহলে বিক্রিয়াটি সামনের দিকেও ঘটতে থাকবে, পিছন দিকেও ঘটতে থাকবে। শিক্ষার্থীরা, এর মধ্যে আমি এই একমুখী এবং উভমুখী বিক্রিয়া দুই একটি বৈশিষ্ট্য অলরেডি বলে ফেলেছি। যেমন এই বিক্রিয়াটা একদিকে সংঘটিত হয়, এই বিক্রিয়াটি মানে উভমুখী বিক্রিয়াটি উভয় দিকে, সামনের দিকে এবং পশ্চাৎ দিকে সংঘটিত হয়। এই বিক্রিয়াকে একমুখী তীর চিহ্ন দিয়ে, যেহেতু বিক্রিয়াটা একমুখী, তাহলে একমুখী তীর চিহ্ন, এবং তীর চিহ্নটি কোন দিকে দিব? বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। আর উভমুখী বিক্রিয়ায় তীর চিহ্ন দিতে হবে উভয় দিকে। এইভাবে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব আমরা। কেমন? এছাড়া একমুখী এবং উভমুখী বিক্রিয়ার মধ্যে একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা নিশ্চয়ই এটা খেয়াল করেছো, সেটা কি বলতে পারবে? কোন বিক্রিয়াটা এক সময়ে স্টপ হয়ে যাবে, শেষ হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই একমুখী বিক্রিয়াটি। কারণ ক্যালসিয়াম কার্বনেট আমরা যেই পরিমাণে নিয়ে থাকি, একটা নির্দিষ্ট পরিমাণ অবশ্যই নিয়েছি, সেই ক্যালসিয়াম কার্বনেট ভাঙন ঘটতেছে। এক পর্যায়ে ভাঙতে এক পর্যায়ে চুনাপাথরের পরিমাণ একেবারে নিঃশেষ হয়ে যাবে। ফলশ্রুতিতে বিক্রিয়াটি ওইখানে স্টপ হয়ে যাবে। ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ শেষ, মানে উৎপাদ সর্বোচ্চ পাওয়া গেছে এবং ওইখানেই ওই বিক্রিয়াটি স্টপ। তাহলে একমুখী বিক্রিয়া একটা নির্দিষ্ট সময়ের পর শেষ হয়ে যায়, কিন্তু উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না। কারণ এটা পরিমাণ প্রাথমিকভাবে কমতে থাকে। বিক্রিয়ক, এগুলোকে বলা হয় বিক্রিয়ক, আর ওইগুলোকে আমরা জানি উৎপাদ। বিক্রিয়কের পরিমাণ প্রাথমিক অবস্থায় ধীরে ধীরে কমতে থাকে, উৎপাদের পরিমাণ প্রাথমিক অবস্থায় কম থাকে কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। বিক্রিয়ক যতক্ষণ কমতে থাকে, উৎপাদ ততক্ষণ বাড়তে থাকে। এক পর্যায়ে যেহেতু বিক্রিয়াটা পিছন দিকে অগ্রসর হয়, এই কারণে আবার উৎপাদের পরিমাণ আবার বাড়তে থাকবে, কমতে থাকবে এবং বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকবে। এইভাবে উভয়ের সমতা রক্ষার জন্য যখন মানে 50% চলে আসবে, অর্থাৎ সমতা হয়ে যাবে, পরিমাণের দিক থেকে সমতা হয়ে যাবে, তখন বিক্রিয়াটি দেখলে মনে হয় যেন স্টপ হয়ে গেছে, বিক্রিয়াটি শেষ হয়ে গেছে। কিন্তু আসলে বাস্তবিক অর্থে এই বিক্রিয়াটি কখনো শেষ হয় না। এটা বোঝার জন্য আমরা, আসলে বিক্রিয়া শেষ হয় না আমরা বোঝার জন্য কি করব? দুইটা পাত্রের মধ্যে একটি নল তুমি যুক্ত করবে।
এবং এখানে একটি চাবি সিস্টেম হুক লাগানো থাকবে। আমরা ধরি এখানে পানি রয়েছে, আর এই পাত্রে এই পরিমাণ পানি রয়েছে, একটাতে বেশি একটাতে কম পানি রয়েছে। এখন স্বাভাবিকভাবেই আমরা জানি পানির ধর্ম হচ্ছে উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। তাহলে আমরা যদি এই বিক্রিয়া এই হুকটি যদি খুলে দিলে তখন কি করবে, মুখটি খুলে দিই নল, তখন এই পাত্রের পানিগুলো এই নলের মাধ্যমে এই পাত্রে 2 নং পাত্রে চলে আসবে। তাহলে এই পাত্রের পানির পরিমাণ কমতে থাকবে, এই পাত্রের পানির পরিমাণ বাড়তে থাকবে। কমা এবং বাড়ার মধ্য দিয়ে এক পর্যায়ে এসে উভয় পাত্রের পানির পরিমাণ সমান হয়ে যাবে। তখন মনে হবে যেন বিক্রিয়া বন্ধ, কিন্তু আসলে বিক্রিয়া তখন বন্ধ হবে না। যেহেতু পাইপলাইন আছে, দুইটি পাত্রের মধ্যে পাইপলাইন সংযুক্ত আছে, উভয় পাত্রের মধ্যে পানির আদান প্রদান চলতে থাকে। আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় বিক্রিয়াটি বন্ধ হয়ে গেছে। এবার প্রিয় শিক্ষার্থীরা, কখন বিক্রিয়াটি, তাহলে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে একমুখী বিক্রিয়া একটা প্রধান বৈশিষ্ট্য বললাম, বিক্রিয়াটা একটা নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায়। আর উভমুখী বিক্রিয়া যদি বাহ্যিকভাবে কোনো অবস্থার পরিবর্তন না করি, তাপ চাপ বা কোনো কিছু আমরা চেঞ্জ না করি, তাহলে আমরা বিক্রিয়াটা চলতে থাকবে, কখনো শেষ হয় না। এবার এখানে একটি জিনিস লক্ষ্য করো, সাম্য অবস্থা নামে একটি কথা আছে। সাম্য অবস্থা, আমি সাম্য অবস্থা অলরেডি বলে ফেলেছি। বিক্রিয়ার যে অবস্থায় বিক্রিয়কের পরিমাণ এবং উৎপাদের পরিমাণের মধ্যে একটি সমান অবস্থা লক্ষ্য করা যায়, মানে তখনই ওই বিক্রিয়াটা বলা হয় সাম্য অবস্থায় উপনীত হয়েছে, সাম্য অবস্থায় এসেছে। আর তখনই বিক্রিয়ার মধ্যে মনে হয় যেন আপাত দৃষ্টিতে বিক্রিয়াটি স্টপ হয়ে গেছে। তাহলে উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থা দেখা যায়, একমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থা দেখা যায় না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবার তাপের পরিবর্তনের ভিত্তিতে আমরা বিক্রিয়ার শ্রেণী বিভাগে আসি। তাপের পরিবর্তনের ভিত্তিতে বিক্রিয়াকে দুইটি ভাগে ভাগ করা হয়। হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। তাপের পরিবর্তন মানে বিক্রিয়ায় তাপ কি ধরনের পরিবর্তন হলো, বিক্রিয়ায় কি তাপের পরিমাণ কমলো না বাড়লো, তার উপরে ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, তাপ উৎপাদী, তাপ হারি। একটি বিক্রিয়ায় যদি বিক্রিয়া সম্পন্ন হবার পরে বিক্রিয়ার পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে ওই বিক্রিয়াকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। এই রকমের বিক্রিয়া আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি। আমরা এখানে যদি কোনো একটা পদার্থকে পোড়াই, তাহলে সেখানে আশেপাশের পরিবেশটা গরম হয়ে যায়, আমরা ওইখানে আগুনের সামনে চলে যেতে পারি না। কারণ কি, এখানে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। তাহলে বস্তুটা পোড়ানোর ফলে একটি তাপ উৎপন্ন হয়েছে, তাহলে এই বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী। অর্থাৎ সকল প্রকারের দহন বিক্রিয়াই হচ্ছে তাপ উৎপাদী। ঠিক একইভাবে নাইট্রোজেন আর হাইড্রোজেন কে আমরা যদি মিশাই, তাহলে এই বিক্রিয়াটিও হবে তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াটাও হবে তাপ উৎপাদী, মানে অ্যামোনিয়া উৎপন্ন হবে, সাথে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে। আবার তাপ হারি বিক্রিয়া, তাপ হারি মানে বিক্রিয়া সংগঠনের পর বিক্রিয়ার পরিবেশের তাপমাত্রা হ্রাস পাবে। এই রকমের বিক্রিয়া বাস্তবে আমরা লক্ষ্য করে থাকি। কেউ একটি বিক্রিয়া বলতে পারবে? আমরা নিশ্চয়ই গ্লুকোজ পানি খেয়েছি। পানির মধ্যে আমরা যখন গ্লুকোজ মিশাই, তখন পাত্রটা মানে গ্লাসটি যদি আমরা হাত দিয়ে স্পর্শ করি, দেখা যায় গ্লাসটি সামান্য ঠান্ডা অনুভূত হয়েছে। তাহলে এই ঠান্ডা কেন হলো?
গ্লুকোজ পানি থেকে তাপ শোষণ করে নিয়েছে, যার কারণে গ্লাসটি ঠান্ডা মনে হচ্ছে। তাহলে এখানে তাপের পরিমাণ হ্রাস পেয়েছে, অর্থাৎ এই বিক্রিয়াটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। এই রকমের আরো অসংখ্য উদাহরণ আছে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া, বাস্তবিক উদাহরণই রয়েছে। সেগুলো সম্পর্কে তোমরা অবশ্যই পরে আরো বিস্তারিত জানবে। আজকে তোমাদের তাহলে আমরা পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করলাম এবং বিক্রিয়ার দিকের উপর এবং তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে একটি রাসায়নিক বিক্রিয়াকে কোন শ্রেণীতে আমরা ফেলবো সেটা সম্পর্কে জানলাম। তো তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিই। ভৌত রাসায়নিক পরিবর্তন বলতে কি বুঝো? একটি উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করবে, কোন কোন শর্ত অ্যাপ্লাই করলে একটা উভমুখী বিক্রিয়া একমুখী হয়ে যাবে, তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়া বাস্তব প্রয়োগ আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কাজগুলো বাড়িতে বসে করবে এবং লেকচারটি আশা করি উপভোগ করতে পেরেছ। তোমাদের সামনে আমি আজকে আর সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আর তেমন কিছু বলতে পারছি না। সামনে পরে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আমি আজকে আমাদের ক্লাসগুলো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।